আসসালামু আলাইকুম। বোর্ড কোশ্চেন সলিউশন ভিডিও ইউটিউব চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত। আজকে আমি এইচএসসি ইংরেজি প্রথম পত্রের ঢাকা বোর্ড 2019 সালের প্রশ্নপত্রটির সমাধান করে দেখাবো। তো আসুন আর দেরি না করে শুরু করি। পার্ট 1 হচ্ছে রিডিং পার্ট, যেখানে আপনাদের জন্য 60 মার্ক বরাদ্দ রয়েছে। তো 1 নংয়ে রয়েছে রিড দ্য প্যাসেজ অ্যান্ড অ্যান্সার দ্য কোয়েশ্চেন এ অ্যান্ড বি। প্যাসেজটি পড়ুন এবং এ ও বি প্রশ্নের উত্তর দিন। তো আসুন প্যাসেজটি পড়ি। When adolescent girls are pulled out of school, যখন কিশোরী মেয়েদের স্কুল থেকে নিয়ে আসা হয়, আইদার ফর ম্যারিজ অর ওয়ার্ক, হয় বিয়ে দিয়ে দেওয়ার জন্য অথবা কাজে লাগিয়ে দেওয়ার জন্য, দে অফেন লুজ দেয়ার মোবিলিটি, দেয়ার ফ্রেন্ডস অ্যান্ড সোশ্যাল স্ট্যাটাস, তারা প্রায়ই তাদের প্রাণচাঞ্চলতা, বন্ধুবান্ধব ও সামাজিক মর্যাদা হারায়। এখানে মোবিলিটি শব্দের অর্থ সচলতা, গতিময়তা, প্রাণচাঞ্চলতা ইত্যাদি। দ্য লেক অফ মোবিলিটি, প্রাণচাঞ্চলতার অভাব among adolescent girls, কিশোরী মেয়েদের মাঝে, also curtails their economic and non-formal educational opportunities, সংকুচিত করে ফেলে তাদের অর্থনৈতিক ও অনানুষ্ঠানিক শিক্ষার সুযোগকেও। এখানে কার্টেল মানে হচ্ছে কাটছাট করা, সংকুচিত করা, কমানো, হ্রাস করা ইত্যাদি। কার্টেলের কিছু প্রতিশব্দ বলে আপনারা কার্টেলের মিনিংটা ভালো করে বুঝবেন, যেমন রিডিউস, মিনিমাইজ, ডিক্রিজ, শর্টেন, ডিমিনিশ, কাটডাউন ইত্যাদি কার্টেলের প্রতিশব্দ। Moreover, উপরন্তু, they lack information about health issues, তারা হেলথ ইস্যুর ব্যাপারে তথ্যের অভাবে ভোগে বা স্বাস্থ্য সমস্যার ব্যাপারে তথ্যের অভাবে ভোগে। এখানে লেক মানে হচ্ছে অভাব হওয়া, অভাব ঘটা বা অভাবে ভোগা। তো লেক ইনফরমেশন মানে হচ্ছে তথ্যের অভাবে ভোগা। অ্যাকর্ডিং টু এ স্টাডি, একটি সমীক্ষা অনুযায়ী, এখানে স্টাডি মানে সমীক্ষা, পরিসংখ্যান, অনুসন্ধান, খুঁটিয়ে দেখা, পর্যবেক্ষণ করা ইত্যাদি। আবার এই যে পড়াশোনা করা বা অধ্যয়ন করা এক্ষেত্রে হবে না। স্টাডির একাধিক প্রয়োগ রয়েছে ও স্থানভেদে এর একাধিক বাংলা অর্থ দাঁড়ায়। তো অ্যাকর্ডিং টু আ স্টাডি অনলি অ্যাবাউট 3 in 5 অ্যাডলসেন্টস, একটি সমীক্ষা অনুযায়ী কিশোর কিশোরীদের প্রতি 5 জনের মধ্যে মাত্র 3 জন হ্যাভ ইভেন হেয়ার্ড অফ এইচআইভি, এমনকি এইচআইভি সম্পর্কে শুনেছে। ইট ইজ অলসো রিপোর্টেড দ্যাট, সমীক্ষায় আরও জানানো হয় যে, এই যে দেখুন এখানে ইট অর্থ কিন্তু এটা, আমি বলেছি সমীক্ষা। তো এখানে ইটা একটি প্রোনাউন যা উপরের সমীক্ষাকে ইন্ডিকেট করেছে। আর রিপোর্ট মানে জানানো বা প্রতিবেদন পেশ করা। তো ইট ইজ অলসো রিপোর্টেড দ্যাট, সমীক্ষায় আরও জানানো হয় যে মোর দেন 50% অফ অ্যাডলসেন্ট গার্লস, কিশোরী মেয়েদের 50%-এরও বেশি, আর আন্ডার নারিশড অ্যান্ড সাফার ফ্রম অ্যানিমিয়া, অপুষ্ট বা পুষ্টিহীন ও রক্তশূন্যতায় ভোগে। এখানে অ্যানিমিয়া মানে রক্তশূন্যতা। অ্যাডলসেন্ট ফার্টিলিটি রেট, কিশোরী গর্ভধারণের হার, ইনক্রিজড, বৃদ্ধি পেয়েছে, ফ্রম 20.3% ইন 1993 টু 24.4% ইন 2007, 1993 সালে 20.3% থেকে 2007 সালে 24.4%। মোরওভার, উপরন্তু, নিউনেটাল মর্টালিটি, নবজাতক মৃত্যু, ইজ অ্যানাদার কনসার্ন, আরও একটি চিন্তার বিষয় ফর ইয়ঙ্গার মাদার্স, যুবতী মায়েদের জন্য। হোয়াইল, যদিও, এখানে হোয়াইলটা ইভেন দো, অল দো এসবের প্রতিশব্দের মতো কাজ করেছে। হোয়াইল অনেক সময় যদিওর কাজও করে। তো হোয়াইল দ্য সিচুয়েশন ফর অ্যাডলসেন্ট বয়েজ, যদিও কিশোর বালকদের পরিস্থিতি ইজ সামওয়াট বেটার, অনেকটাই ভালো। মেনি আর ভুলনারেবল, অনেকেই অনিরাপদ। এখানে ভুলনারেবল মানে সুরক্ষিত নয় এমন। অ্যান্ড লেক দ্য পাওয়ার টু মেক ডিসিশনস, এবং সিদ্ধান্ত গ্রহণের ক্ষেত্রে ক্ষমতার অভাবে ভোগে। অ্যাবাউট দেয়ার ওন লাইভস, তাদের নিজের জীবন সম্পর্কে। মেনি বয়েজ হু আর আনএবল টু গো টু স্কুল, অনেক ছেলেরা যারা স্কুলে যেতে সমর্থ হয় না, অর আর আনএমপ্লয়েড, অথবা বেকার থাকে, রিমেইন আনঅ্যাওয়্যার অফ সোশ্যাল অর হেলথ ইস্যুস, তারা সামাজিক বা স্বাস্থ্য সমস্যা সম্পর্কে অসচেতন থাকে। দে আর অ্যাট কনসিডারেবল রিস্ক, তারা যথেষ্ট ঝুঁকিতে থাকে, অফ বিইং ড্রোন ইন্টু ক্রিমিনাল অ্যাক্টিভিটিস, অপরাধমূলক কাজে জড়িত হওয়ার। ক্রিমিনাল অ্যাক্টিভিটিস মানে অপরাধমূলক কার্যক্রম। এরপর দে আর লাইকলি টু গেট এক্সপোজ টু ড্রাগ অ্যান্ড অ্যালকোহল, এটা একটি প্যাসিভ বাক্য। তাদের মাদক ও অ্যালকোহলের দিকেও ঝুঁকে পড়ার সম্ভাবনা রয়েছে। এখানে লাইকলি টু গেট এক্সপোজড মানে ঝুঁকে পড়ার সম্ভাবনা। কজিং ইররেপারেবল ড্যামেজ, ঘটায় অপূরণীয় ক্ষতি, টু দেয়ার হেলথ অ্যান্ড লাইফ, তাদের স্বাস্থ্য ও জীবনে। তো প্যাসেজ তো পড়া হলো, এবার আসুন আমরা কোশ্চেন এতে চলে যাই। চুজ দ্য কারেক্ট অ্যান্সার ফ্রম দ্য অল্টারনেটিভস, বিকল্পগুলো থেকে সঠিক উত্তর চুজ করুন। অপশন এতে কি রয়েছে? দ্য ওয়ার্ড মোবিলিটি মিনস, মোবিলিটি শব্দটি বলতে কি বোঝায়? এখানে রয়েছে অ্যাবিলিটি মানে সামর্থ্য, ক্রিয়েটিভিটি মানে সৃজনশীলতা বা সৃষ্টিশীলতা, মুভমেন্ট মানে গতিশীলতা, গতিময়তা, গতি ইত্যাদি।
আর অ্যাক্টিভিটি মানে হচ্ছে কার্যক্রম, কর্মকাণ্ড, সক্রিয়তা ইত্যাদি। এখানে মুভমেন্ট হবে সঠিক অ্যান্সার। তারপর অপশন বিতে রয়েছে দ্য ফ্রেজ এক্সপোজ টু মে বেস্ট বি রিপ্লেসড বাই ড্যাশ। এক্সপোজ টু ফ্রেজটির পরিবর্তে নিচের কোনটি সবচেয়ে গ্রহণযোগ্য হবে? এখানে রয়েছে টু রিমুভ সামথিং, কিছু একটা দূর করা, মেক পাবলিক, জনসম্মুখে প্রকাশ করে দেওয়া, এরপর রয়েছে এক্সপেরিয়েন্স সামথিং হার্মফুল, ক্ষতিকর কিছু একটার অভিজ্ঞতা নেওয়া, ও শকিং নিউজ, দুঃখ সংবাদ। এখানে সঠিকটা হলো এক্সপেরিয়েন্স সামথিং হার্মফুল। অপশন সিতে রয়েছে দ্য ক্লোজেস্ট মিনিং অফ স্টাডি ইজ। এখানে স্টাডি শব্দের সবচেয়ে কাছাকাছি মিনিং কোনটি? স্কিপিং এড়িয়ে যাওয়া, অমিটিং বাদ দেওয়া, রিপোর্টিং প্রতিবেদন পেশ করা, আর লার্নিং শেখা। তো এখানে রিপোর্টিংটা সবচেয়ে বেশি গ্রহণযোগ্য। এরপর রয়েছে দ্য ওয়ার্ড অ্যানিমিয়া রেফার্স টু। অ্যানিমিয়া শব্দটি দিয়ে কী বোঝায়? ব্লাড প্রেশার, ব্লাড সুগার, শর্টেজ অফ ব্লাড মানে রক্তের স্বল্পতা, ব্লাড কন্টামিনেশন রক্ত দূষণ। এখানে অপশন 3 হচ্ছে রাইট অ্যান্সার, শর্টেজ অফ ব্লাড। এরপর দ্য নিউনেটাল ইজ ক্লোজলি রিলেটেড টু। নিউনেটাল শব্দটির সাথে নিচের কোন শব্দটির একেবারে কাছাকাছি মিল রয়েছে? এখানে 1 নম্বরে আছে আ নিউবর্ন বেবি, নতুন জন্ম নেওয়া শিশু, আ মাদার একজন মা, অ্যান অ্যাডোলসেন্ট একজন কিশোর কিশোরী, আর ডিজিজ একটি রোগ। তো রাইট অ্যান্সার হচ্ছে 1, আ নিউবর্ন বেবি। ওকে, এবার আসুন পার্ট 1-এর বি, অ্যান্সার দ্য ফলোয়িং কোশ্চেন। এখানে প্রশ্ন এতে কি রয়েছে? হোয়াই আর অ্যাডোলসেন্ট গার্লস আর রোস্ট সাফারার্স। কেন কিশোরী মেয়েরা সবচেয়ে বেশি ভুক্তভোগী? অ্যান্সার বিকজ অ্যাডোলসেন্ট গার্লস আর পুলড আউট অফ স্কুল অ্যান্ড ম্যারিড অফ। কিশোরী মেয়েদের স্কুল থেকে নিয়ে আসা হয় এবং বিয়ে দিয়ে দেওয়া হয়। অ্যাজ এ রেজাল্ট, ফলে দে লুজ দেয়ার মোবিলিটি, ফ্রেন্ডস অ্যান্ড সোশ্যাল স্ট্যাটাস। তারা তাদের গতিশীলতা, বন্ধুবান্ধব এবং সামাজিক স্ট্যাটাস হারায়। বিসাইডস, তাছাড়া দেয়ার লেক অফ ইনফরমেশন অ্যাবাউট হেলথ ইস্যু, স্বাস্থ্য সমস্যা সম্পর্কে তাদের তথ্যের অভাব, মেক্স দেম ভুলনারেবল টু ভেরিয়াস ডিজিজ, তাদেরকে বিভিন্ন রোগের দিকে অরক্ষিত করে তোলে। এরপর বি, হোয়াট হ্যাপেন্স টু এ গার্ল হোয়েন শি লুজেস মোবিলিটি। একটা মেয়ের কি ঘটে যখন সে তার গতিশীলতা হারায়? অ্যান্সার, হোয়েন এ গার্ল লুজেস মোবিলিটি, যখন একটি মেয়ে তার গতিশীলতা হারায়, হার অপরচুনিটিস অফ ইকোনমিক অ্যাক্টিভিটিস, তার অর্থনৈতিক কার্যক্রমের সুযোগ, অ্যান্ড নন ফর্মাল এডুকেশন এবং অনানুষ্ঠানিক শিক্ষার সুযোগ গেট ডিমিনিসড, কমে যায়। ডিমিনিসড মানে হচ্ছে কমে যাওয়া। এরপর সি, হু ডু ইউ থিঙ্ক আর মোর ভুলনারেবল টু অ্যাডোলসেন্ট হেলথ প্রবলেম, বয়েজ অর গার্লস, ওয়াই? স্বাস্থ্য সমস্যার ক্ষেত্রে কাদেরকে তোমার বেশি অনিরাপদ মনে হয়, ছেলেদেরকে নাকি মেয়েদেরকে, কেন? উত্তর, আই থিঙ্ক, আমি মনে করি অ্যাডোলসেন্ট গার্লস আর মোর ভুলনারেবল, কিশোরী মেয়েরা সবচেয়ে বেশি অনিরাপদ টু অ্যাডোলসেন্ট হেলথ প্রবলেম, কিশোর কিশোরীদের স্বাস্থ্য সমস্যার ক্ষেত্রে। বিকজ অফ আর্লি ম্যারেজ অর ওয়ার্ক, অল্প বয়সে বিয়ে দিয়ে দেওয়া অথবা কাজে লাগিয়ে দেওয়ার জন্য। দে লুজ দেয়ার মোবিলিটি অ্যান্ড ফর দ্য লেক অফ ইনফরমেশন, তারা তাদের অল্প বয়সে বিয়ে দিয়ে দেওয়ার জন্য তারা তাদের গতিশীলতা হারায়, এবং ফর দ্য লেক অফ ইনফরমেশন, তথ্যের অভাবের কারণে অ্যাবাউট হেলথ ইস্যু, স্বাস্থ্য সমস্যার ব্যাপারে, দে বিকাম ভুলনারেবল টু এইচআইভি, আন্ডার নারিশমেন্ট অ্যান্ড অ্যানিমিয়া এটসেট্রা। তারা এইচআইভি, অপুষ্টি এবং রক্ত স্বল্পতায় দিকে দুর্বল থাকে। এরপর ডি, হোয়াট মেজর প্রবলেমস ডু বয়েজ ফেস ডিউরিং অ্যাডোলসেন্স। কিশোর বয়সের ছেলেরা সবচেয়ে বেশি কোন সমস্যাটির সম্মুখীন হয়? অ্যান্সার, ডিউরিং অ্যাডোলসেন্স, কিশোর বয়সে সাম বয়েজ আর ভুলনারেবল অ্যান্ড লেক দ্য পাওয়ার টু মেক ডিসিশনস অ্যাবাউট দেয়ার ওন লিভস। কিছু ছেলে অনিরাপদ হয়ে পড়ে এবং তাদের নিজস্ব ডিসিশন নেওয়ার ক্ষেত্রে ক্ষমতার অভাবে ভোগে। ফর আনস্কুলড, স্কুলে না যাওয়ার কারণে, অ্যান্ড আনএমপ্লয়মেন্ট এবং বেকার থাকার কারণে, মেনি বয়েজ অনেক ছেলেরাই আর গেটিং ইনভলভ ইন ক্রিমিনাল অ্যাক্টিভিটিস, অপরাধমূলক কার্যক্রমে জড়িত হয়ে যায়। দে আর অলসো ভুলনারেবল টু গেটিং এডিক্টেড টু ড্রাগস অ্যান্ড অ্যালকোহলস, তাদের ড্রাগ এবং অ্যালকোহলের দিকেও ঝুঁকে পড়ার সমূহ সম্ভাবনা থাকে। এরপর হোয়াই শুড অল অফ আস সে নো টু ড্রাগস। অ্যান্সার, অল অফ আস শুড সে নো টু ড্রাগস, আমাদের সকলেরই ড্রাগসকে না বলা উচিত। বিকজ, কারণ ড্রাগ অ্যাডিকশন কজেস ইররেপারেবল ড্যামেজ টু হেলথ, কারণ ড্রাগ অ্যাডিকশন অপূরণীয় ক্ষতি করে থাকে আমাদের স্বাস্থ্যের অ্যান্ড লাইফ জীবনে। মোরওভার, উপরন্তু ইট গিভস রাইজ টু ভেরিয়াস সোশ্যাল ক্রাইমস, এটা নানামুখী সামাজিক অপরাধ বাড়িয়ে তুলতে সাহায্য করে। অ্যান্ড ডাজ, এভাবে ডিস্টার্বস দ্য পিসফুল পিপল, এভাবে শান্তিপূর্ণ লোকদেরকে ডিস্টার্ব করে। এখন আসুন নাম্বার 2, ফলো চার্ট। সবার আগে প্রশ্নটা ভালোভাবে পড়বেন, এখানে কি লিখেছে দেখেন।
রিড দ্য ফলোয়িং টেক্সট অ্যান্ড মেক এ ফলো চার্ট। নিচের টেক্সটটি পড়ুন ও একটি ফলো চার্ট তৈরি করুন। হাইলাইটিং দ্য ডিফারেন্ট অ্যাসপেক্টস অফ সোশিও কালচারাল লাইফ। সামাজিক সাংস্কৃতিক জীবনের বিভিন্ন দিক আলোকিত করে। অ্যাজ রিফ্লেক্টেড ইন ফোক মিউজিক, যা ফোক মিউজিকে প্রতিফলিত হয়। তো আসুন এবার প্যাসেজটি পড়ি। ইন বাংলাদেশে ফোক মিউজিক হ্যাজ গ্রেট ভ্যারিটি। লোকগীতির রয়েছে অনেক বৈচিত্র্য। উইথ সং বিং কম্পোজড, যেখানে গান রচিত হয় অন দ্য কালচার, ফেস্টিভ্যালস, ভিউস অফ লাইফ, ন্যাচারাল বিউটি, রিভার্স অ্যান্ড রুরাল অ্যান্ড রিভারান লাইফ। এখানে কালচার মানে হচ্ছে সংস্কৃতি, ফেস্টিভ্যালস মানে হচ্ছে উৎসব, ভিউজ অফ লাইফ জীবনের দৃষ্টিভঙ্গি, ন্যাচারাল বিউটি প্রাকৃতিক সৌন্দর্য, রিভার্স নদী, রুরাল অ্যান্ড রিভারান লাইফ গ্রাম ও নদীমাতৃক জীবনের ওপর। দিস সংস আর অলসো অ্যাবাউট সোশ্যাল ইনইকুয়ালিটি অ্যান্ড পোভার্টি। এই গানগুলো সামাজিক অসমতা ও দারিদ্রতা নিয়েও হয়ে থাকে। অ্যাবাউট দ্য ম্যাটেরিয়াল ওয়ার্ল্ড অ্যান্ড দ্য সুপার ন্যাচারাল, বাস্তব জগৎ ও আধ্যাত্মিকতা নিয়েও হয়ে থাকে। এখানে ম্যাটেরিয়াল ওয়ার্ল্ড মানে বাস্তব জগৎ, আর সুপার ন্যাচারাল মানে আধ্যাত্মিকতা বা অতি প্রাকৃতিক, অলৌকিক ইত্যাদি। মিস্টিক্যাল সংস, আধ্যাত্মিক গানগুলো হ্যাভ বিন কম্পোজড, রচিত হয়েছে ইউজিং দ্য মেটাফোর্স অফ রিভার্স অ্যান্ড বোটস, নদী ও নৌকাকে রূপক হিসেবে ব্যবহার করে। এখানে মেটাফোর্স মানে হচ্ছে রূপক, সিম্বল অনেকটা এর প্রতিশব্দ। সিন্স দ্য কান্ট্রি ইজ বেসিক্যালি রিভারাইন, যেহেতু দেশটি প্রধানত নদীমাতৃক, দ্য ভাটিয়ালি ফর্মস অ্যান ইম্পর্টেন্ট জনরা অফ ফোক মিউজিক। ভাটিয়ালি লোকগীতির একটি গুরুত্বপূর্ণ শাখা হিসেবে গড়ে উঠেছে। এখানে ফর্মস মানে গড়ে ওঠা বা গঠিত হওয়া, পরিগণিত হওয়া, প্রতীয়মান হওয়া ইত্যাদি। আর অ্যান ইম্পর্টেন্ট জনরা মানে হচ্ছে গুরুত্বপূর্ণ শাখা। ফোক মিউজিক ফর্মড অ্যান্ড ডেভেলপস, লোকগীতি গঠিত হয় ও বিকশিত হয় অ্যাকর্ডিং টু দ্য এনভায়রনমেন্ট, পরিবেশের ধরন অনুযায়ী বা পরিবেশের উপর ভিত্তি করে। ডিফারেন্সেস ইন দ্য ন্যাচারাল এনভায়রনমেন্ট, প্রাকৃতিক পরিবেশের ভিন্নতা আর রিফ্লেক্টেড, প্রতিফলিত হয় ইন দ্য পিপল অফ দ্য ডিফারেন্ট রিজিয়ন, বিভিন্ন অঞ্চলের মানুষের মধ্যে। দ্য ডায়ালেক্টস টু, আঞ্চলিক উচ্চারণও। এখানে ডায়ালেক্ট মানে হচ্ছে আঞ্চলিক উচ্চারণ বা কথ্য ভাষা। আমরা অ্যাকসেন্ট বলি না, যে ইংরেজি ভাষার মধ্যে একাধিক অ্যাকসেন্ট থাকে, তো অ্যাকসেন্ট অনেকটাই প্রতিশব্দ। এরপর ভ্যারি, বিভিন্ন রকম থাকে অ্যাক্রস দ্য ডিফারেন্ট রিজিয়নস, বিভিন্ন এলাকা ভেদে। বাংলাদেশি ফোক মিউজিক দেয়ারফর, বাংলাদেশের লোকগীতি তাই ভ্যারিস, বিভিন্ন রকম হয়ে থাকে ফ্রম রিজিয়ন টু রিজিয়ন, এক অঞ্চল থেকে আরেক অঞ্চলে অথবা এক এলাকা থেকে আরেক এলাকায়। দাস, এভাবেই বা এ কারণেই দেয়ার আর, এখানে রয়েছে। নর্মালি দেয়ার অর্থ আমরা সেখানে পড়েছি, তবে বাংলা অনুবাদের সৌন্দর্যের খাতিরে অনেক সময় দেয়ারের অর্থ এখানে পড়তে হয়। তো দেয়ার আর এখানে রয়েছে দ্য নর্দার্ন ভাওয়াইয়া, উত্তরের ভাওয়াইয়া, দ্য ইস্টার্ন ভাটিয়ালি, পূর্বাঞ্চলের ভাটিয়ালি, অ্যান্ড দ্য সাউথ ওয়েস্টার্ন বাউল সং, এবং দক্ষিণ পশ্চিমাঞ্চলের বাউল গান। তো প্যাসেজ তো পড়লাম, এখন প্যাসেজটা পরে আমরা কি বুঝলাম? এটি মূলত বাংলাদেশের লোকগীতি নিয়ে। আমাদের বাংলাদেশের গানের জগৎটা অনেক বৈচিত্র্যময়। এখানে গান রচিত হয় সামাজিক, সাংস্কৃতিক, বাস্তব জীবন, আধ্যাত্মিকতা, সামাজিক অসমতা, দারিদ্রতা ইত্যাদি নানাবিধ বিষয় নিয়ে। তার উপর এক এক অঞ্চলের মানুষের গানের ধরন, বরণ, উচ্চারণ এক এক রকম। আমাদের লোকগীতিগুলো ভাওয়াইয়া, ভাটিয়ালি, বাউল গান ইত্যাদি নামে পরিচিত। এক কথায় আমাদের বঙ্গভাষার গ্রাম্য সাংস্কৃতিক সমৃদ্ধি এবং মধুর সুরের জন্য এই গানগুলো ব্যাপক প্রশংসিত হয়। তো এবার আসুন আমরা ফলো চার্টে চলে যাই। প্রশ্নে কী চেয়েছে আরেকবার দেখি। এখানে লিখেছে রিড দ্য ফলোয়িং টেক্সট অ্যান্ড মেক আ ফলো চার্ট। নিচের টেক্সটটি পড়ুন ও একটি ফলো চার্ট তৈরি করুন। হাইলাইটিং দ্য ডিফারেন্ট অ্যাসপেক্টস অফ সোশিও কালচারাল লাইফ অ্যাজ রিফ্লেক্টেড ইন ফোক মিউজিক। ফোক মিউজিকে আমাদের সামাজিক সাংস্কৃতিক জীবন যেভাবে প্রতিফলিত হয়েছে তার বিভিন্ন দিক আলোকপাত করুন। তো প্রথমটি প্রশ্নপত্রে দিয়ে দিয়েছে। প্রশ্নে যেহেতু 5 দুগুণে 10 দেওয়া, তাই আমাদের আরও 5টি পয়েন্ট প্রথমটির সাথে অ্যাড করতে হবে। তো 1 নম্বরে রয়েছে সংস রিফ্লেক্টিং রুরাল অ্যান্ড রিভারান লাইফ, গানগুলো গ্রামীণ ও নদীমাতৃক জীবনকে প্রতিফলিত করে। 2 রিপ্রেজেন্টিং সোশ্যাল ইনইকুয়ালিটি অ্যান্ড পোভার্টি, সামাজিক অসমতা ও দারিদ্রতার প্রতিনিধিত্ব করে। রিফ্লেক্টিং দ্য ম্যাটেরিয়াল ওয়ার্ল্ড অ্যান্ড দ্য সুপার ন্যাচারাল, বাস্তব জগৎ ও আধ্যাত্মিক জগতের প্রতিফলন ঘটায়। সংস ইউজিং মেটাফোর্স অফ রিভার্স অ্যান্ড বোটস, গানগুলো নদী ও নৌকাকে রূপক হিসেবে ব্যবহার করে রচিত হয়। রিফ্লেক্টিং ডিফারেন্সেস ইন ন্যাচারাল এনভায়রনমেন্ট, প্রাকৃতিক পরিবেশে বিদ্যমান পার্থক্যকে প্রতিফলিত করে। হ্যাভিং ভ্যারিড ডায়ালেক্টস অ্যাক্রস ডিফারেন্ট রিজিয়নস, বিভিন্ন এলাকা ভেদে আঞ্চলিক উচ্চারণে অনেক বৈচিত্র্য হয়ে থাকে। এরপর নাম্বার 3, রাইট এ সামারি অফ দ্য ফলোয়িং টেক্সট, নিচের টেক্সটটির একটি সংক্ষিপ্ত বর্ণনা লিখুন। তাহলে আসুন আমরা টেক্সটটি পড়ি। দ্য টার্ম ডায়াসপোরা, ডায়াসপোরা শব্দটি ইজ ইউজ টু রেফার টু পিপল, সেই সব মানুষদের উদ্দেশ্য করে ব্যবহার করা হতো হু হ্যাভ লেফট দেয়ার হোমল্যান্ডস, যারা তাদের স্বদেশ ত্যাগ করেছে।
অ্যান্ড সেটেলড ইন আদার পার্টস অফ দ্য ওয়ার্ল্ড, এবং বসতি স্থাপন করেছে পৃথিবীর অন্যান্য স্থানে। আইদার বিকজ দে আর ফোর্সড টু ডু সো, হয়তো তাদেরকে এমনটি করতে বাধ্য করা হয়েছে, অর বিকজ দে ওয়ান্টেড টু লিভ দেয়ার ওন, অথবা কারণ তারা নিজেরাই তা ত্যাগ করতে চেয়েছিল। এখানে অন দেয়ার ওন মানে নিজেরাই বা স্বইচ্ছায়। এরপর দ্য ওয়ার্ড, এই শব্দটি ইজ ইনক্রিজিংলি ইউজড, ব্যাপকভাবে ব্যবহৃত হচ্ছে ফর সাচ পিপল, এমন ধরনের লোকদের ক্ষেত্রে, অ্যাজ এ কালেকটিভ গ্রুপ অ্যান্ড অর এ কমিউনিটি, যারা একটি দল বা একটি সম্প্রদায়ভুক্ত আছে। দ্য ওয়ার্ল্ড হ্যাজ সিন, এ বিশ্ব দেখে ফেলেছে মেনি ডায়াসপোরাস, অনেক অভিবাসন, বাট স্কলার্স হ্যাভ বিন স্টাডিং দ্য ফেনোমেনন, কিন্তু বিশেষজ্ঞরা বিষয়টি নিয়ে গবেষণা করছে উইথ গ্রেট ইন্টারেস্ট, অনেক আগ্রহের সাথে, অনলি ইন রিসেন্ট ডেকেডস, সাম্প্রতিক কয়েক দশক যাবৎ। অ্যামং দ্য গ্রেট ডায়াসপোরাস অফ হিস্টোরি, ইতিহাসের গ্রেট অভিবাসনগুলোর মাঝে, ইজ দ্যাট অফ জুস পিপল, অন্যতম একটি হলো ইহুদি জাতির অভিবাসন। হু আর ফোর্সড টু লিভ দেয়ার ল্যান্ডস, যাদেরকে তাদের স্বদেশ থেকে বাধ্য করা হয়েছিল, ইন অ্যান্সিয়েন্ট টাইমস, প্রাচীন আমলে। তো দ্য মুভমেন্ট অফ আরিয়ানস, আরিয়ান বা আর্যদের অভিবাসন, ফ্রম সেন্ট্রাল ইউরোপ টু ইন্ডিয়ান সাবকন্টিনেন্ট, মধ্য ইউরোপ থেকে ইন্ডিয়ান উপমহাদেশে, থাউজেন্ডস অফ ইয়ার্স এগো, হাজার বছর আগে, ইজ অলসো এ নোটওর্দি ডায়াসপোরা, এটিও একটি উল্লেখযোগ্য অভিবাসন। অলদো দ্য কজেস অফ দিস ডায়াসপোরা আর আনক্লিয়ার, যদিও এই দেশান্তরের কারণগুলো অস্পষ্ট। ডায়াসপোরার আরেকটা অর্থ দেশান্তর। ইন টোয়েন্টিথ সেঞ্চুরি হিস্টোরি, বিংশ শতাব্দীর ইতিহাসে, দ্য প্যালেস্টাইনিয়ান ডায়াসপোরা হ্যাজ অ্যাট্রাক্টেড আ লট অফ অ্যাটেনশন, প্যালেস্টাইন ডায়াসপোরা অনেক মনোযোগ আকর্ষণ করেছে। অ্যান্ড বিন এ কজ অফ কনসার্ন ফর ওয়ার্ল্ড লিডার্স, এবং বিশ্ব নেতাদের জন্য একটি চিন্তার বিষয় হয়ে দাঁড়িয়েছে। বিকজ অফ দ্য প্লাইট অফ প্যালেস্টাইনিয়ান্স, প্যালেস্টাইনবাসীদের দুর্দশার কারণে, এখানে প্লাইট শব্দের অর্থ দুর্দশা। There have been massive diaspora in Africa too, আফ্রিকাতেও ব্যাপক অভিবাসন হয়েছে, ওভার দ্য সেঞ্চুরিজ, শতাব্দীর পর শতাব্দী ধরে। আইদার বিকজ অফ ওয়ার অর বিকজ অফ দ্য র্যাভেজেস অফ নেচার, হয়তো বা যুদ্ধের কারণ, নয়তো বা প্রকৃতির ধ্বংসযজ্ঞের কারণে। এখানে র্যাভেজ অর্থ ধ্বংসযজ্ঞ, র্যাভেজ ডিস্ট্রাকশনের একটি প্রতিশব্দ। এরপর বাট দ্য চিফ রিজন, কিন্তু মূল কারণ, হোয়াই, যে জন্য, দ্য ফেনোমেনন অফ ডায়াসপোরা, দেশান্তরের শব্দটি, ইজ অ্যাট্রাক্টিং সো মাচ অ্যাটেনশন, এত বেশি আকর্ষণ করছে, নাও, বর্তমানে, ইজ গ্লোবালাইজেশন, তা হলো বিশ্বায়ন। তো প্যাসেজটি পরে আমরা কি বুঝলাম? এটি মূলত মানুষ যে এক দেশ থেকে আরেক দেশে চলে যায় এই সম্পর্কিত বিষয় নিয়ে। এর দেশান্তর বিষয়টা অনেক সময় স্বইচ্ছায় ঘটে, আবার অনেক সময় বাধ্য করা হয়। প্যাসেজে অতীতে ইহুদি ও আর্যদের দেশান্তরের বিষয়টি তুলে ধরা হয়েছে। প্যালেস্টাইনদের অভিবাসন বর্তমানে বিশ্ববাসীর একটি চিন্তার বিষয়। তারপর বর্তমানে দেশ ত্যাগের হিড়িক পড়ে গেছে, যার অন্যতম কারণ হলো বিশ্বায়ন। তো আসুন এবার এই প্যাসেজটির উপর একটি সামারি লিখি। দ্য টার্ম ডায়াসপোরা রেফার্স টু, ডায়াসপোরা বলতে বোঝায় পিপল হু হ্যাভ লেফট দেয়ার ল্যান্ড, লোকজন যারা স্বদেশ ছেড়ে চলে যায়, ফোর্সিবলি, জবরদস্তিমূলকভাবে, অর ভলেন্টারিলি, ইচ্ছাকৃতভাবে, অ্যান্ড সেটেলড, এবং বসতি স্থাপন করে, ইন আদার পার্টস অফ দ্য ওয়ার্ল্ড, বিশ্বের অন্য প্রান্তে। The diaspora of Jewish people was among the great ones in history. জিউস জাতির অভিবাসন ইতিহাসে বড় বড় অভিবাসনগুলোর মাঝে একটি। The ancient movement of Aryans from Europe to Indian subcontinent. প্রাচীনকালে আরিয়ানদের অভিবাসন ইউরোপ থেকে ইন্ডিয়া উপমহাদেশে is also a remarkable one. উল্লেখযোগ্যগুলোর মধ্যে একটি। In the 20th century, the Palestinian diaspora caused huge concerns. বিংশ শতাব্দীতে প্যালেস্টাইন ডায়াসপোরা বড় রকমের চিন্তার বিষয় হয়ে দাঁড়িয়েছে। ডিউ টু ওয়ার অর র্যাভেজেস অফ নেচার, যুদ্ধ অথবা প্রাকৃতিক ধ্বংসলীলার কারণে। দেয়ার হ্যাভ বিন লার্জ স্কেল আফ্রিকান ডায়াসপোরাস টু, ব্যাপক পরিসরে আফ্রিকান অভিবাসনও হয়েছে। নাও ডায়াসপোরা ইজ এ কমন ফেনোমেনন ফর গ্লোবালাইজেশন, বর্তমানে বিশ্বায়নের কারণে ডায়াসপোরা একটি কমন দৃশ্য। এরপর আসুন আমরা 4 নং প্রশ্নে চলে যাই। 4 নং প্রশ্ন মূলত ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস উইথ ক্লুজ। তো উপরে ক্লুগুলোর অর্থ আগে জানিয়ে দেয়। রেজাল্ট, ফলাফল। ডাম্প মানে হচ্ছে ডাম্প মানে প্যাকেট করে নিক্ষেপ করা বা পরিত্যাগ করা, খালাস। নর্মালি আমরা বাসা থেকে যে ময়লাগুলো জমে পলিথিনের ভিতরে ঢুকে যে ফেলে দেই, এই ব্যাপারটাকে বলা হয় ডাম্প। তারপর ক্রিয়েচার মানে হচ্ছে প্রাণী, জীব, কীটপতঙ্গ ইত্যাদি। অর্ডার মানে হচ্ছে গন্ধ। ডিসপোজ মানে হচ্ছে ফেলে দেওয়া, যত্রতত্র নিক্ষেপ, এইসব, এই ব্যাপারটাকে বলা হয় ডিসপোজ। ওয়াটারবোর্ন পানিবাহিত। অ্যাভার্ড নিবারণ করা। মাইক্রোফোন টক্সিক মানে বিষাক্ত। অ্যাভয়েড এড়িয়ে চলা। ফিউম মানে হচ্ছে ধোঁয়া। আর ডিটারমাইন মানে হচ্ছে দৃঢ় প্রতিজ্ঞ হওয়া। ওকে, তো চলুন আমরা মূল প্রশ্নে চলে যাই। এভরি ইয়ার, প্রতি বছর, মিলিয়নস অফ পিপল অল ওভার দ্য ওয়ার্ল্ড, প্রতি বছর সারা পৃথিবীর লক্ষ লক্ষ লোক ডাই আননেসেসারিলি, মারা যায় অকারণে বা অনর্থক, অ্যাজ এ রেজাল্ট অফ পলিউশন, দূষণের কারণে।
দিস আনফর্চুনেট অ্যান্ড অ্যাভয়েডেবল ডেথস, এই দুঃখজনক ও এড়িয়ে চলার মতো মৃত্যুগুলো আর ব্রট অ্যাবাউট সংগঠিত হয়ে থাকে বাই 4 স্পেসিফিক ফ্যাক্টরস, 4টি সুনির্দিষ্ট কারণে। এখানে গ্যাপ এতে বসবে অ্যাভয়েডেবল। যদি উইদাউট ক্লুজ হতো তাহলে এখানে প্রিভেন্টেবল, স্টেপেবল এগুলো দেওয়া যেত। ফার্স্টলি এয়ার পলিউশন, প্রথমত বায়ু দূষণ, ফ্রম ফ্যাক্টরিজ বার্নিং ট্রাশ অ্যান্ড ভেহিকল ফিউমস, ফ্যাক্টরি থেকে আবর্জনা পোড়ানো থেকে এবং যানবাহনের ধোঁয়া থেকে। কজ নিউমোনিয়া, ব্রঙ্কাইটিস অ্যান্ড আদার রেসপিরেটরি ডিজিজেস, ঘটায় নিউমোনিয়া, ব্রঙ্কাইটিস ও অন্যান্য শ্বাস প্রশ্বাসজনিত রোগ। এরপর দেন ওয়াটার পলিউশন, তারপর পানি দূষণ, ফ্রম ইন্ডাস্ট্রিয়াল ডিসচার্জ, শিল্প কারখানার ফেলে দেওয়া অপদ্রব্য থেকে। এখানে ডিসচার্জ মানে খাল বিল নদীতে ব্যাপক পরিসরে মাল খালাস ঢালিয়ে দেওয়া বা অবমুক্ত করা। দ্য ইনডিসক্রিমিনেট ডিসপোজাল অফ টক্সিক কেমিক্যালস, বিষাক্ত রাসায়নিক দ্রব্য যত্রতত্র ফেলে দেওয়া, এখানে গ্যাপ সিতে বসবে ডিসপোজাল। অ্যান্ড দ্য ডাম্পিং অফ হিউম্যান ওয়েস্ট ইন্টু রিভার্স অ্যান্ড ক্যানেলস, এবং নদী ও খালবিলে মানব আবর্জনা ফেলা, এখানে গ্যাপ ডিতে বসবে ডাম্পিং। causes poisoning and waterborne disease, বিষক্রিয়া ঘটায় ও পানিবাহিত রোগ সৃষ্টি করে। এই নাম্বার গ্যাপে বসবে waterborne, such as cholera and diarrhea, যেমন কলেরা ও ডায়রিয়া। The next factor is the noise pollution, পরবর্তী কারণ হলো আওয়াজ দূষণ। The vehicles horns and microphone, যানবাহনের হর্ন এবং মাইক্রোফোন থেকে। F নাম্বার গ্যাপে বসবে মাইক্রোফোন। That might cause aggression, যা ঝগড়া বিবাদ প্রবণ করে তোলে, and damage hearing, এবং শ্রবণ শক্তির ক্ষতির কারণ হয়ে দাঁড়ায়। And finally odor pollution, এবং সবশেষে গন্ধ দূষণ, from dumped or untreated human waste, ফেলে দেওয়া এবং অপরিশোধিত মানব আবর্জনা থেকে। Causes serious discomfort to our sense of smell, আমাদের ঘ্রাণ অনুভূতির সিরিয়াস অস্বস্তি ঘটায়। গ্যাপ জিতে হবে অডর পলিউশন মানে গন্ধ দূষণ। এরপর and attracts disease bearing creatures such as rats and flies, এবং আকর্ষণ করে রোগ বহনকারী প্রাণীদেরকে, যেমন ইঁদুর ও মাছি। এস নং গ্যাপে বসবে ক্রিয়েচার। মনে রাখবেন ক্রিয়েচার আর ক্রিয়েটর দুইটা আলাদা শব্দ, গোলায় ফেলবেন না। ক্রিয়েচার মানে হচ্ছে প্রাণী আর ক্রিয়েটর মানে হচ্ছে স্রষ্টা। এরপর উই শুড টেক ডিটারমাইন্ড অ্যাকশন, আমাদের দৃঢ় প্রতিজ্ঞ পদক্ষেপ নেওয়া উচিত টু কন্ট্রোল দিস প্রবলেমস, এই সমস্যাটিকে নিয়ন্ত্রণ করার জন্য। আই নং গ্যাপে বসবে ডিটারমাইন্ড। অ্যান্ড ক্লিন আপ দ্য এনভায়রনমেন্ট টু অ্যাভয়েড দিস আননেসেসারি ডিজিজেস, এবং পরিবেশকে পরিষ্কার করা উচিত এই অহেতুক রোগগুলোর নিবারণ করার জন্য। গ্যাপ যেতে হবে অ্যাভার্ট মানে নিবারণ করা। এরপর চলুন 5 নং প্রশ্নে চলে যাই। 5 নং প্রশ্ন হচ্ছে ক্লোজ টেস্ট উইদাউট ক্লোজ। উই অল নো হোয়াট আ ড্রিম ইজ, আমরা সকলেই জানি স্বপ্ন কী। জেনারেলি উই ড্রিম ডিউরিং আওয়ার স্লিপ, সাধারণত আমরা স্বপ্ন দেখি আমাদের ঘুমের সময়। সাম ড্রিমস আর সুইট আর প্লেজেন্ট, কিছু স্বপ্ন মিষ্টি ও আনন্দদায়ক হয়ে থাকে। ওয়েন উই ড্রিম সামথিং এক্সট্রিমলি ব্যাড, যখন আমরা খুবই খারাপ কিছু স্বপ্ন দেখি, উই কল ইট আ নাইটমেয়ার, আমরা এটিকে একটি দুঃস্বপ্ন বলি। ড্রিমস হ্যাভ নো কালার, স্বপ্নের কোনো রং নেই। দে আর সফট অ্যান্ড শ্যাডোয়ি, তারা কোমল এবং ছায়াময়। দ্য ড্রিম উই হ্যাভ ডিউরিং দ্য ডে টাইম, যে স্বপ্ন আমরা দিনের বেলায় দেখে থাকি, ইজ কল্ড ডে ড্রিম, সেটিকে বলা হয় দিবা স্বপ্ন। ড্রিমস হ্যাভ ফ্যাসিনেটেড ফিলোসফার্স ফর থাউজেন্ডস অফ ইয়ার্স, স্বপ্ন হাজার বছর ধরে দার্শনিকদের মুগ্ধ করেছে। বাট নন কুড ডিফাইন অথবা এক্সপ্লেইন, কিন্তু কেউই সংজ্ঞায়িত করতে পারেনি বা ব্যাখ্যা করতে পারেনি হোয়াট ড্রিম অ্যাকচুয়ালি ইজ, স্বপ্ন আসলে কি। ড্রিমস ক্যান বি এক্সট্রাঅর্ডিনারি, ভিভিড অর ভেরি ভগ। জি নাম্বার গ্যাপে ভিভিড বা ক্লিয়ার দুইটাই দেওয়া যায়। ভিভিড মানে হচ্ছে প্রাণবন্ত আর ভগ মানে হচ্ছে অস্পষ্ট। তো স্বপ্নগুলো অসাধারণভাবে প্রাণবন্ত বা পরিষ্কার হতে পারে, আবার খুব অস্পষ্টও হতে পারে। While many theories have been proposed, no consensus has emerged. যদিও অনেক থিওরি প্রস্তাব করা হয়েছিল কিন্তু কোনো ঐক্যমত প্রতিষ্ঠিত হয়নি। এখানে কনসেনসাস মানে হচ্ছে ঐক্যমত। ইট ইজ ইম্পর্টেন্ট টু কনসিডার দ্যাট, এটা বিবেচনায় আনা গুরুত্বপূর্ণ যে সায়েন্স ইজ স্টিল এক্সপেরিমেন্টিং, বিজ্ঞান এখনও গবেষণা চালিয়ে যাচ্ছে। দ্য এক্সাক্ট পারপাস অ্যান্ড ফাংশন অফ স্লিপ ইটসেলফ, শুধুমাত্র ঘুমের সত্যিকারের উদ্দেশ্য ও কার্যকলাপ নিয়ে। এখানে পারপাস মানে হচ্ছে উদ্দেশ্য আর ফাংশন মানে হচ্ছে কার্যকলাপ। সাম রিসার্চার্স সাজেস্ট দ্যাট, কিছু বিশেষজ্ঞ বলে থাকেন যে ড্রিমস হ্যাভ নো রিয়েল পারপাস অথবা ট্রু পারপাস, স্বপ্নের কোনো বাস্তবিক বা সত্যিকারের উদ্দেশ্য থাকে না। হোয়াইল আদার্স বিলিভ দ্যাট, যেখানে অন্যান্যরা বিশ্বাস করেন যে
ড্রিম ইজ এসেনশিয়াল টু মেন্টাল, ইমোশনাল অ্যান্ড ফিজিক্যাল ওয়েলবিং। স্বপ্ন মানসিক, আবেগ ও শারীরিক ভালোর জন্য প্রয়োজন। এবার নাম্বার 6, রিঅ্যারেঞ্জ। তো রিঅ্যারেঞ্জ অ্যান্সার করার আগেই প্রথমে অগোছালো লাইনগুলো 2-3 বার প্রয়োজনে এর চেয়েও বেশিবার পড়বেন, তাহলেই দেখবেন আপনার ব্রেনে রিঅ্যারেঞ্জ ব্যাপারটা সুন্দরভাবে কাজ করবে, মানে অ্যারেঞ্জিং ব্যাপারটা সুন্দরভাবে কাজ করবে। আবার প্রথম 3-4টা লাইন যদি ধরতে পারেন, দেখবেন পরবর্তীগুলো আপনাকে অটোমেটিক নিয়ে যাবে। তো আসুন আমরা এই রিঅ্যারেঞ্জটা পড়ি। প্রথমেই হবে, আমি কয়েকবার পড়ে ফেলেছি, তো 3 নাম্বারটা হবে প্রথম লাইন। ওয়ান্স আ গোল্ড নেকলেস ওয়াজ লস্ট ফ্রম এ রিচ ম্যানস হাউস। একদা একজন ধনী ব্যক্তির ঘর থেকে একটি সোনার নেকলেস হারিয়ে গিয়েছিল। এরপরে হচ্ছে 9 নাম্বারটা। ন্যাচারালি ইট ওয়াজ সাসপেক্টেড দ্যাট ওয়ান অফ দ্য সার্ভেন্ট হ্যাড স্টলেন দ্য নেকলেস। স্বাভাবিকভাবেই এটা সন্দেহ করা হচ্ছিল যে চাকরগুলোর মধ্য থেকে কেউ একজন নেকলেসটি চুরি করেছে। অল দ্য সার্ভেন্ট আর কল্ড অ্যান্ড ইন্টারোগেটেড। সকল চাকরদেরকে ডাকা হলো এবং জিজ্ঞাসাবাদ করা হলো। বাট নোবডি কনফেসড দেয়ার গিল্ট। কিন্তু কেউই তাদের দোষ স্বীকার করলো না। সো দ্য ওনার অফ দ্য হাউস লজ আ কমপ্লেন্ট ইন দ্য কোর্ট। তাই বাড়ির মালিক কোর্টে একটি অভিযোগ দায়ের করলো। দ্য সার্ভেন্টস আর সমন টু দ্য কোর্ট। চোরদেরকে কোর্টে তলব করা হলো। বাট দে ডিনাইড হ্যাভিং স্টলেন দ্য নেকলেস। কিন্তু তারা নেকলেস চুরির ব্যাপারটা অস্বীকার করলো। ইন অর্ডার টু ফাইন্ড আউট দ্য থিফ দ্য জাজ চকড আউট আন ইন্টেলিজেন্ট প্ল্যান। চোরটিকে খুঁজে বের করার জন্য বিচারক একটি বুদ্ধিদীপ্ত পরিকল্পনা গ্রহণ করলেন। হি গ্যাভ ইচ অফ দ্য সাসপেক্টস আ স্টিক অফ ইকুয়াল লেন্থ। সে সন্দেহভাজনদের প্রত্যেককে একটি করে সমান দৈর্ঘ্যের লাঠি দিলেন। অ্যান্ড সেড দ্যাট, এবং বললেন যে ওয়ান অফ দ্য স্টিক্স উড ইনক্রিজ বাই অ্যান ইঞ্চ দ্য নেক্সট ডে। পরবর্তী দিনে লাঠিগুলোর একটি 1 ইঞ্চি বড় হয়ে যাবে। হোয়েন দ্য সার্ভেন্টস কেম টু দ্য কোর্ট দ্য নেক্সট ডে। পরদিন যখন চাকরগুলো সবাই কোর্টে আসলো, দ্য থিফ হ্যাড অলরেডি কাট অফ অ্যান ইঞ্চ অফ দ্য হিজ স্টিক। চোরটি ইতিমধ্যে তার লাঠিটি 1 ইঞ্চি কেটে ফেলেছে। দ্য জাজ ফাউন্ড ওয়ান অফ দ্য স্টিক্স শর্টার দেন দ্য আদার্স অ্যান্ড ইন দিস ওয়ে হি কুড ইজিলি ক্যাচ দ্য থিফ। বিচারক খেয়াল করলেন লাঠিগুলোর একটি অন্য লাঠিগুলো থেকে খাটো এবং এ পদ্ধতিতে সে সহজেই চোরকে ধরতে পারল। তো ধন্যবাদ, ভালো থাকবেন সবাই।